সংক্রমণের ঝুঁকি নিয়েই ঘরমুখী মানুষের ঢল। ফেরিতে উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়ে ছোট লঞ্চে পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। রাজধানীতে ১৯টি হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। পুঁজির সংকটে চামড়া কেনা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা। পর্যাপ্ত মজুদের পরও বেড়েছে লবণের দাম। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু। মক্কা অভিমুখে মুসল্লিরা। মিনায় যাত্রার মধ্য দিয়ে কাল শুরু মূল কার্যক্রম। অংশ নিচ্ছেন ৬০,০০০ মুসল্লি। ২ বছর আগে ঘর নির্মাণ হলেও বসবাসের অযোগ্য রাজবাড়ির গুচ্ছগ্রাম। ভরাট করা হয়নি ঘরের মেঝে, দেয়া হয়নি বিদ্যুতের লাইনও। এবং করোনাকালে চরম অনিশ্চয়তায় কক্সবাজারের মৎস্যজীবীরা। সাগরে মাছ ধরায় ৬৫ দিনের নিষেধাজ্ঞায় বেকার কয়েক হাজার মানুষ। সরকারি সহায়তার দাবি। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। সংক্রমণের ঝুঁকি নিয়ে ঘরমুখী মানুষের ঢল নেমেছে। ফেরিতে গাদাগাদি করে পার হচ্ছেন মানুষ। ঝুঁকি নিয়ে ছোট লঞ্চে পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা। এই মুহূর্তে শিমুলিয়া ঘাটে আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, মৌটুসী, ঈদে ঘরমুখী মানুষ যেমন শিমুলিয়া ঘাটে ভিড় করছে, আবার রাজধানী ঢাকাতে কিন্তু দক্ষিণাঞ্চলে বিভিন্ন জেলা থেকে ট্রাকে ট্রাকে কোরবানি গরু যাচ্ছে এবং দুপারে কিন্তু পণ্যবাহী সমানে ট্রাক ভিড় করছে এবং ট্রাকগুলো কিন্তু বিভিন্ন রকম পণ্য নিয়ে এখানে অবস্থান করছেন এবং এখানকার যে সংশ্লিষ্ট যারা আছেন তারা বলছেন যে এই ঈদের কারণে নানা রকমের পণ্য নিয়ে তারা এখানে এসে ৪-৫ দিন ধরে অপেক্ষা করছেন। সে কারণে নানা রকম সমস্যা তৈরি হচ্ছে এবং দক্ষিণাঞ্চল থেকে যে গরুগুলো ট্রাকে করে আসছে তারা বলছিলেন যে এখানে ফেরি যথাসময়ে পাওয়া যাচ্ছে না এবং দীর্ঘ সময় অপেক্ষার পরে হাটে গরু নিতে হচ্ছে। এইসব নানা রকম চ্যালেঞ্জ তাদের রয়েছে এবং এখানকার যে ব্যবসা বাণিজ্য সেগুলো কিন্তু চ্যালেঞ্জের মধ্যে পড়েছে, কারণ পদ্মায় প্রবল স্রোত। এই প্রবল স্রোতের কারণে এখানে কিন্তু ফেরি যথাসময়ে পৌঁছাতে পারছে না এবং বহরের ১৭টি ফেরির মধ্যে যে ১৪টি ফেরি চলছে সেগুলো কিন্তু নির্দিষ্ট সময় গন্তব্যে পৌঁছাতে পারছে না। আর এখানে যে লঞ্চ ঘাট দেখছেন আপনারা, সেখানে কিন্তু সময়ে সময়ে উপচে পড়া ভিড়, পুরো এলাকা ভিড় হয়ে যাচ্ছে। আবার লোকজন গিয়ে শেটের নিচে রোদের মধ্যে অপেক্ষা করছে, আবার লঞ্চ আসলে তারা ওঠার চেষ্টা করছে, কিন্তু এখানে যেই যাত্রীদের চাপ সেই অনুযায়ী কিন্তু পর্যাপ্ত লঞ্চ নেই। কারণ হচ্ছে যে এখানে এত বেশি যাত্রী আসছে, এই যে সর্বাত্মক লকডাউন সীমিত করার পরে কিন্তু এটা কিন্তু এখানকার সংশ্লিষ্টরা বলতেছিলেন যে তারা বুঝে উঠতে পারছিলেন যে এত চাপ থাকবে। তো এখানে যে ৮৭টি লঞ্চ ছিল তার মধ্যে ৮৩টি লঞ্চ সচল করা হয়েছে, তারপরে তারা কুলোতে পারছেন না এবং এখানে লঞ্চে জায়গা না পেয়ে কিন্তু অনেক যাত্রী আবার গিয়ে ফেরিতে করে পার হওয়ার চেষ্টা করছে। আর এখানে যে কাটা সার্ভিস থেকে যে দুই পরিবহন রয়েছে সেখানে কিন্তু তাদের নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। এই ছিল মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের সর্বশেষ। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট এলাকা থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। ঈদে ঘরমুখী মানুষের ঢল নামায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আজও প্রায় ৩০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। অন্যদিকে গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই বাড়ছে যানবাহনের চাপ। ভোররাত থেকে ঘন্টার পর ঘন্টা গাড়িতে অপেক্ষা করে চরম বিপাকে পড়েন চালক ও যাত্রীরা। সবজি ও গরু ভর্তি ট্রাক নিয়েও বিপাকে পড়েন চালকরা। ২ সপ্তাহ কঠোর বিধিনিষেধের পর যান চলাচল শুরু হওয়ায় মহাসড়কে চাপ বেড়েছে স্বাভাবিক সময়ের চেয়েও বেশি। শনিবার রাত থেকে মহাসড়কে যানবাহন ধীর গতিতে চলাচল করছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এছাড়া গাজীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কে সকাল থেকেই বাড়ছে যানবাহনের চাপ। টঙ্গী থেকে চান্দিনা চৌরাস্তা পর্যন্ত থেমে থেমে চলছে গাড়ি, যে কারণে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। দূরপাল্লার যানবাহনে অনেকটা স্বাস্থ্যবিধি মানলেও উল্টো চিত্র ছোট ছোট যানবাহনে। সারা রাত না খাওয়া, তারপর অনেক কষ্ট, তারপর কখন যে পৌঁছাবো তার কোনো ঠিক নাই। দীর্ঘ যানজট, আমরা ৭-৮ ঘন্টা এনে জ্যামে আটকে আছি, অনেক কষ্ট হচ্ছে। প্রচুর
আপনার গাড়ির জ্যাম, গাড়ি যাচ্ছে না। কষ্ট আছে বাচ্চা নিয়ে, অসুস্থ হয়ে যাচ্ছে। রাজধানীতে আজ থেকে বসছে কোরবানির পশুর হাট। ঢাকার বাইরেও জমে উঠতে শুরু করেছে পশুর হাট। কোরবানির পশু কেনা বেচার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর বসিলা পশুর হাটে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাচ্ছি জুবায়েরের কাছে। জুবায়ের, মৌটুসী কোরবানির পশুর হাটের খবর জানাতে আমি এই মুহূর্তে আছি রাজধানীর বছিলা কোরবানির পশুর হাটে, এবং এখানে আপনারা জানেন যে আজকে সরকারি ছুটির দিন হওয়ায় মানুষজন কিন্তু সকাল থেকেই হাটগুলোতে ভিড় করছে এবং তাদের পছন্দের কোরবানির পশুটি কেনার জন্য তারা আসছেন। আমরা যে বিষয়টি লক্ষ্য করলাম যে হাট ব্যবস্থাপনা কিংবা হাটে আসা যারা ক্রেতা তাদের যে প্রক্রিয়া আসার, মানে সেখানে আসলে স্বাস্থ্যবিধি কতটা মানা হচ্ছে সেটি কিন্তু এক ধরনের প্রশ্ন থেকে যাচ্ছে। কারণ এখানে আসলে এত মানুষের ভিড়ে আইনশৃঙ্খলা বাহিনী কিংবা যারা এটা তদারকি করবেন তাদের জন্য কিন্তু কিছুটা কষ্টকর হয়ে যায়। গরু বা ছাগল যেটি কোরবানির জন্য আনা হয়েছে বা কোরবানির উদ্দেশ্যে বিক্রির জন্য আনা হয়েছে, সেইগুলো যদি আমরা কিছুটা দেখি যে এখানে মাঝারি মানের যেসব গরুগুলো রয়েছে, আপনি এখন যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো দেশি গরু এবং এগুলোর ছোট হলেও কিন্তু দামটা বেশ চড়া। এছাড়া আরেকটি জিনিস আমরা লক্ষ্য করছি যে যেসব গরুগুলো দেশীয় খামারিরা করেছেন, বিভিন্ন এখানে খামার ভিত্তিক একটি ছাউনির মধ্যে খামার ভিত্তিক গরু আনা হয়েছে এবং এখানে আসলে একসঙ্গে অনেকগুলো গরু এনে তারা কিন্তু একটা জায়গায়, ধরেন একজন ক্রেতা বা একজন বিক্রেতা এখান থেকে যেন পছন্দের গরু কিনতে পারেন বা বেচতে পারেন, সেই ব্যবস্থাটি কিন্তু এখানে করা হয়েছে। একটি শেডের নিচে 20 থেকে 25 বা কখনো কখনো 30টি গরু আমরা দেখতে পাচ্ছি এই হাটে। এবং এখানে একটা লক্ষণীয় বিষয় হলো দেশি গরুর ক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি যে দাম আকারে ছোট হলেও এগুলোর কিন্তু দাম যথেষ্ট বেশি। অপেক্ষাকৃত যেই গরুগুলো আসলে বিদেশি জাতের কিংবা একটু দেশি এবং বিদেশি জাতের সংকর গরু, সেইগুলোর দাম একটু তুলনামূলকভাবে কম আমরা দেখছি। তবে কোরবানিকে কেন্দ্র করে এক ধরনের দোলাচল রয়েছে তাদের মনে যে আসলে শেষ দিকে বাজার কেমন হবে, কিংবা এবার যেমন লকডাউনের পরে অনেকেই ঢাকার মধ্যে হাটগুলোতে যেটি আমরা লক্ষ্য করছি যে কোরবানি ঈদের ঠিক 1 বা 2 দিন পরে আবার নতুন করে সরকার কঠোর বিধিনিষেধ দেওয়ার চিন্তাভাবনা রয়েছে। সেক্ষেত্রে আসলে বেচা কেনাটা কেমন হবে সেটি নিয়েও তারা কিছুটা দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই জন্য দাম যেটি চাওয়া হচ্ছে সেটি কিন্তু আসলে তারা এখানে আসলে দামটা ওঠানামা করছে। আমরা দেখছি যে এক এক সময় এক এক ধরনের দাম, এক একটা গরুর ধরনের একই ধরনের গরু কোথাও একটা দাম চাওয়া হচ্ছে কিন্তু ভিন্ন আরেকটি সেটা আরেকটি দাম চাওয়া হচ্ছে। তো এই ধরনের বিষয়গুলো রয়েছে। আসলে কেউই এখনো বুঝে উঠতে পারছেন না যে কোরবানির পশুর হাটের আসলে আগামী 3 দিন কেমন যাবে, কিংবা গত বছর যেমন পশুর একটি সংকট হয়েছিল সেটি এবছর হবে কিনা, এ ধরনের একটি দোলাচল কিন্তু মানুষের মধ্যে রয়েছে। এই কারণে যেসব ক্রেতারা আসছেন তারা কিন্তু আসলে দেখে শুনে ইয়ে করছেন। এই মুহূর্তে গাবতলী গাইবান্ধায় আছেন আমাদের সহকর্মী হেদায়েতুল ইসলাম বাবু। সেখানকার পশুর হাটের খবর জানতে আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বাবু। জুবায়ের, আপনাকে ধন্যবাদ। আমি এখন অবস্থান করছি গাইবান্ধার সাঘাটা উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীরে। এই অঞ্চলের অনেক বড় এবং ঐতিহ্যবাহী যে পশুর হাট ভরতখালী হাটে আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই পশুর হাটটি কিন্তু ইতিমধ্যেই জমে উঠেছে। হাজার হাজার কোরবানির পশু নিয়ে এখানে খামারি এবং প্রান্তিক চাষি যারা তারা কিন্তু এখানে এসেছেন, তারা আসলে গরু বেচাকেনা করছেন। আমি আপনাকে বলে রাখি যে এই হাটে আমরা বেশ কিছুটা সময় অবস্থান করে যেটা দেখতে পেয়েছি যে মূলত মাঝারি আকারের যে কোরবানির পশুগুলো আছে সেগুলোর প্রতি ক্রেতাদের এক ধরনের আগ্রহ আছে। আর অন্যদিকে বড় সাইজের বিশেষ করে লাখ টাকার উপরে যে কোরবানির পশুগুলোর দাম হাঁকা হচ্ছে সেদিকে ক্রেতাদের তেমন আগ্রহ আমরা এখন পর্যন্ত দেখিনি। আরেকটি বিষয় বলে রাখি যে করোনার এই পরিস্থিতিতে যদি আমি আপনাকে সামাজিক দূরত্ব কিংবা স্বাস্থ্যবিধির কথা বলি, হাট কর্তৃপক্ষের সাথে আমি কথা বলেছি। হাট কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা হাটের প্রবেশ মুখগুলোতে স্বাস্থ্যবিধি মেনটেন করার জন্য বিভিন্ন সামগ্রী রেখেছে, কিন্তু আসলে ক্রেতা বিক্রেতাদের আসলে তেমন আগ্রহ নেই। ক্রেতা বিক্রেতা কারো মুখেই আমরা তেমন মাস্ক কিংবা সামাজিক দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে বেচাকেনা করতে দেখিনি। আপনাকে বলে রাখি যে এই এলাকাটিতে মূলত অনেকগুলো চর এবং দ্বীপচর আছে ব্রহ্মপুত্র নদের তীরে। সেই চর দ্বীপচরে সারা
বছর যারা পশু লালন পালন করেন তারা কিন্তু এই একটা ঈদের অপেক্ষায় থাকেন। এই ঈদ ঘনিয়ে আসার সাথে সাথেই তারা কোরবানির পশু নিয়ে এই এলাকাগুলোতে আসতে শুরু করেছেন। আপনাকে বলে রাখি যে জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আমাকে যেটি জানিয়েছেন যে গত কোরবানির ঈদে ৬৭,০০০ পশুর চাহিদা ছিল, এর মধ্যে আপনার এবার কিন্তু প্রায় ৯০,০০০ কোরবানির পশু গাইবান্ধায় প্রস্তুত করা হয়েছে। তো আসলে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে গাইবান্ধার ভরতখালী থেকে কোরবানির পশুর হাটের সবশেষ খবর। মৌটুসী। সরাসরি যুক্ত হয়ে কোরবানির পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী হিদায়াতুল ইসলাম বাবু ও জুবায়ের ফয়সাল। পুঁজির সংকটে কোরবানির ঈদে চামড়া কেনা নিয়ে সংশয়ে আছেন উত্তরাঞ্চলের সবচেয়ে বড় চামড়া বাজার নাটোরের ব্যবসায়ীরা। প্রতি বছর ট্যানারি মালিকরা দেশের ২৫টি জেলার চামড়া এখান থেকে কিনলেও কোনো বছরই পুরো টাকা পরিশোধ করেন না। গত ৫ বছরে ট্যানারি মালিকদের কাছে পাওনা প্রায় ৫০ কোটি টাকা পেতে সরকারের হস্তক্ষেপ দাবি করেছেন ব্যবসায়ীরা। বিস্তারিত নাটোর প্রতিনিধি আল মামুনের পাঠানো তথ্য ও ছবিতে। কয়েকদিন পরই ঈদ উল আজহা, তাই উত্তরাঞ্চলের বৃহত্তম চামড়ার বাজার নাটোরের ১৫০ শতাধিক আড়তে রং করা সহ চলছে এই সংস্কার কাজ। কোরবানির পশুর চামড়ার জন্য বছরের অন্য সময়ের চামড়াগুলো বিক্রি করে ফাঁকা করা হয়েছে আড়তগুলো। আড়ত প্রস্তুত করা হলেও পুঁজির সংকটে এখানকার আড়তদার ও ব্যবসায়ীরা দেশের বিভিন্ন জেলা থেকে আসা চামড়া কিনতে পারবেন কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন তারা। টানা ৫ বছর ধরে ট্যানারি মালিকরা এখানকার ব্যবসায়ীদের টাকা আটকে রেখেছেন। প্রতি বছরই টাকা প্রদানের আশ্বাস দিয়ে ট্যানারি মালিকরা চামড়া কিনলেও পুরো টাকা পরিশোধ করেন না তারা। চলতি বছরও ট্যানারি মালিকরা ঈদের আগেই বকেয়া টাকা পরিশোধের আশ্বাস দিয়ে রেখেছেন। ২০ থেকে ২৫ লক্ষ টাকা আজকে অনুদায় ২০১৫ সাল থেকে অনুদায় পড়ে আছে। অন্যান্য কোম্পানি যাদের কাছে চামড়া বিক্রয় করছে বিগত ৪-৫ বছর আগে, তারা ঠিক মতো টাকা এখন পর্যন্ত পরিশোধ করে নাই। যদি টাকা পয়সাই না দেয় তাহলে আমরা চামড়াটা কিনবো কি দিয়ে, প্রক্রিয়াজাত করবো কি করে? এই অবস্থায় পাওনা প্রায় ৫০ কোটি টাকা পরিশোধের ব্যবস্থা নিতে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী নেতারা। সরকারের থেকে গত ২ বছর বিভিন্ন পদক্ষেপ নিলেও আমরা এখনো অধিকাংশ ট্যানারি মালিক থেকে কোনো টাকা পয়সা পাই নাই। আন্তর্জাতিক বাজারে গরুর চামড়ার চাহিদা বেড়েছে, তাই এবারের ঈদে গরুর চামড়ার ভালো দাম হবে বলে মনে করেন ব্যবসায়ী নেতা। আমরা আশা করছি যে মোটামুটি গরুর চামড়া একটু ভালো দামে বেচা কেনা হবে। প্রতি কোরবানি ঈদে রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের ২৫টি জেলার ১১ লাখ পিস চামড়া বিক্রি হয় এখানে। সময় সংবাদ, নাটোর। পর্যাপ্ত মজুদ থাকার পরও কোরবানির ঈদ সামনে রেখে বেড়ে গেছে লবণের দাম। চামড়ার আড়তদার ও পাইকারি লবণ বিক্রেতাদের অভিযোগ, মিল মালিকরা সিন্ডিকেট করে আগেই বস্তা প্রতি ১৫০ টাকা বেশি দামে বিক্রি করছেন। বিসিক চেয়ারম্যান বলছেন, চাহিদার চেয়ে ২০% লবণ বেশি মজুদ আছে। কারসাজি করে দাম বাড়ালে ব্যবস্থা নেওয়া হবে। হাজারা শিউলি রিপোর্ট। প্রতি বছরই কোরবানির আগে কৃত্রিম সংকট তৈরি করে লবণের দাম বাড়িয়ে দেয় অসাধু সিন্ডিকেট। উৎপাদন ভালো হওয়ায় এবছর সংকট না থাকলেও বৃষ্টির অজুহাতে কোরবানির ৩ সপ্তাহ আগ থেকেই লবণের দাম ঊর্ধ্বমুখী। আড়তদারদের অভিযোগ, ৫৬০ টাকার লবণ এখন পাইকারি পর্যায়ে ৬৭০ থেকে ৭০০ টাকা এবং খুচরা পর্যায়ে বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকায়। কেতিনিয়া ২৫ দিন আগে লবণের দাম ছিল ৫০০ থেকে ৫৫০। এখন বর্তমানে এক বস্তা ৭২ কেজি লবণের দাম হয়ে গেছে ৭৫০ থেকে ৮০০ টাকা। যারা সংঘবদ্ধ, যারা সিন্ডিকেট করে লবণের দামকে উঠানো, বাড়ানোর, কমানোর জন্য, তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক। পাইকারি বিক্রেতারা বলছেন, করোনার কারণে এবার লবণের বাড়তি চাহিদা নেই। এরপরও নারায়ণগঞ্জ, কক্সবাজার ও চট্টগ্রামের মিল মালিকরা লবণ মজুদ রেখে কোরবানি উপলক্ষে বাড়তি দামে বিক্রি করছে। লবণ ছাড়তেছে না, তারা ধরে রাখছে লবণকে, যে সামনে কোরবানি আছে, এই উপলক্ষে চামড়াতে লবণ প্রচুর লাগবে। তারা সিন্ডিকেট একটা করছে, করে এখন ৭০০ টাকা করে লবণ বিক্রি করতেছে। যদিও মিল মালিকরা বলছেন, মে মাসে সিজন শেষ হওয়ার পর প্রতি বছরই লবণের দাম কেজিতে ১ থেকে ২ টাকা বাড়ে, নতুন করে দাম বাড়েনি। মেয়ের লাস্টিতে যখন প্রোডাকশন বন্ধ হয় সব বছরই ১-১.৫ টাকা কেজিতে বাড়ে, এবারও তাই হয়েছে, কিন্তু এটা আসলে সহনীয় পর্যায়ে আছে। বিসিক চেয়ারম্যান বলছেন, চাহিদার চেয়ে লবণের মজুদ বেশি আছে, কেউ কারসাজির চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লবণের দাম বাড়ে নাই, বাড়ার কোনো কারণ নাই। ঈদকে সামনে রেখে লবণের জন্য আমরা একটা মনিটরিং কমিটি করেছি, আমরা কন্ট্রোল রুম খুলেছি, কড়া নির্দেশ দিয়েছি, এই লবণ নিয়ে কোনো কারসাজি চলবে না। বিসিকের তথ্য মতে কোরবানির পশু চামড়া সংরক্ষণে মোটা লবণের প্রয়োজন হয় ৮২ থেকে ৮৫ হাজার মেট্রিক টন। বর্তমানে মজুদ আছে ১ লাখ টনেরও বেশি। হাজারের
করোনাকালে দ্বিতীয়বারের মতো শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। স্থানীয় সময় রাত পর্যন্ত মক্কায় মসজিদুল হারামে উপস্থিত হতে থাকবেন এবারের হজের জন্য নির্বাচিত মুসল্লিরা। কাল শুরু হবে হজের মূল কার্যক্রম। করোনা মহামারীর কারণে সীমিত পরিসরে মাত্র 60,000 মুসল্লি এবার হজে অংশ নিচ্ছেন। বিস্তারিত সহকর্মী আরিফুর রহমানের প্রতিবেদনে। সৌদি আরবে শনিবার সকাল থেকে শুরু হয়ে রাত পর্যন্ত মক্কায় উপস্থিত হবেন মুসল্লিরা। তারা উমরা পালন করবেন। পরদিন 8 জিলহজ মিনার উদ্দেশ্যে রওনা হবেন হাজিরা। এদিন দিবাগত রাতে শুরু হবে হজের মূল কার্যক্রম। আগামী 19 জুলাই আরফার দিন পালিত হবে পবিত্র হজ। পরদিন পশু কোরবানির মধ্য দিয়ে সম্পন্ন হবে মূল কার্যক্রম। করোনা মহামারীর মধ্যে এবারও সীমিত পরিসরে কঠোর স্বাস্থ্যবিধি মেনে হজে অংশ নেবেন মুসল্লিরা। বাহিরের কেউ সুযোগ না পেলেও সৌদিতে থাকা 150টি দেশের নাগরিক সহ অংশ নিচ্ছেন 60,000 মানুষ। এর মধ্যে অনেক বাংলাদেশিও রয়েছেন। বাংলাদেশে অনেক ভাইয়ে এবছর হজ করার জন্য সুযোগ পেয়েছে। ওনারা সুন্দরভাবে ওনাদের হজের কার্যক্রমগুলো সমাধা করতে পারেন এবং আরাফাতের ময়দানে অবস্থান করে পুরো বিশ্ববাসীর জন্য যেন ওনারা দোয়া করতে পারেন, এজন্য ভাইদের জন্য শুভকামনা করতেছি। যারা সৌদি প্রবাসী আছি আমরা দোয়া করি এবং যাতে হজের উসুলায় আমাদের করোনা ভাইরাস মহামারী থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করে, আমরা সবাই দোয়া করি ইনশাআল্লাহ আল্লাহ এবছর হজটা সফলভাবে। এদিকে মক্কা, আরাফা, মিনা ও মুজদালিফায় চলাচলে হাজিদের জন্য প্রস্তুত রাখা হয়েছে 3000 বাস। এর সঙ্গে থাকছে তাৎক্ষণিক সেবা প্রদানের জন্য 51টি স্বাস্থ্যসেবা কেন্দ্র। 594 জন চিকিৎসক ছাড়াও হজের মাঠে থাকবেন আরও 300 স্বাস্থ্যকর্মী। এবারই প্রথম সৌদি সরকার মুসল্লিদের জন্য হজ অনুমতিপত্র তাসরিহ এর সঙ্গে স্মার্ট কার্ডের ব্যবস্থা করেছে। হাজিদের নিরাপত্তার স্বার্থে এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নির্বাচিত মুসল্লিদের দেওয়া হয়েছে ছবিসহ স্মার্ট কার্ড। আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। 2 বছর আগে ঘর নির্মাণ শেষ হলেও গুচ্ছগ্রামে বসবাস করতে পারছেন না রাজবাড়ী গোয়ালন্দের ভূমি ও গৃহহীন পরিবারগুলো। এখনও ভরাট করা হয়নি ঘরের মেঝে, দেয়া হয়নি বিদ্যুতের লাইন। ফলে গুচ্ছগ্রামের সব সুবিধা থেকেই বঞ্চিত হচ্ছেন তারা। যদিও উপজেলা প্রশাসন বলছে দ্রুতই ঘরগুলোতে থাকার ব্যবস্থা করা হবে। রাজবাড়ীর দেবগ্রাম ইউনিয়নের বেতকা এলাকার নদী ভাঙনে নিঃস্ব 80টি পরিবারের জন্য নির্মাণ করা হয় ঘরগুলো। 300 বর্গফুটের 2 কক্ষের প্রতিটিতে ছোট বারান্দা এবং রান্নার জায়গাও আছে। বিদ্যুৎ সুবিধা ছাড়াও প্রতি 5 পরিবারের জন্য একটি টিউবওয়েল, স্বাস্থ্যসম্মত টয়লেটও থাকার কথা এখানে। বেতকা গুচ্ছগ্রাম নামে এই প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালে, শেষ হয় 2019 সালের মাঝামাঝি। কিন্তু এখনো ভরাট করা হয়নি ঘরগুলোর মেঝে, দেয়া হয়নি বিদ্যুৎ সংযোগ। ব্যবহার না করায় ভেঙে পড়ছে ঘরগুলো, খোয়া যাচ্ছে টিউবওয়েল সহ অন্যান্য মালামাল। মেঝেতে এখনো মাটি দেওয়া হয় নাই, সে ঘরগুলো খসে খসে পড়তেছে। এই ধরনের ঘরে কোনোভাবে বসবাস করার মতো উপযোগী নয়। ঘরগুলোর এমন দশার জানা নেই জনপ্রতিনিধি কিংবা উপজেলা প্রশাসনের। তাদের জন্য বরাদ্দ লিস্ট কমপ্লিট হয়েছে। এখন ওই ঘরের ফ্লোরে টোটাল 80টি ঘরের ফ্লোরে এবং চতুর্পাশে মাটি না থাকার কারণে ওই ঘরে যারা উপকারভোগী যারা ঘরে থাকবে তারা ঘরে উঠছে না। প্রকল্প শুরু হওয়ার পর থেকে বিভিন্ন সময় বৃষ্টির পানি, প্রাকৃতিক দুর্যোগ, বিভিন্ন কারণে যে ঘরগুলো নির্মাণ করা হয়েছিল সেগুলো আপনার মানে বসবাসের উপযোগী আসলে এখনো পুরোপুরি হয়ে ওঠে নাই। সে কিছু কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। সেই অসম্পূর্ণ কাজ সম্পন্ন করার জন্য ইতিমধ্যে আমরা প্রকল্প এলাকা পরিদর্শন করে উদ্যোগ নিয়েছি। ভুক্তভোগীদের মন্তব্য, নদী ভাঙনের ধকল এখনো কাটিয়ে উঠতে পারেননি। এমন অবস্থায় আশ্রয়হীনতার কারণে আরো ক্ষতির সম্মুখীন তারা। সময় সংবাদ, রাজবাড়ী। করোনাকালে চরম অভাব, অনটন আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে কক্সবাজারের মৎস্যজীবীদের। তার উপর সাগরে 65 দিন মাছ ধরার নিষেধাজ্ঞা চলমান। এতে বেকার হয়ে পড়েছেন কয়েক হাজার নারী ও পুরুষ শ্রমিক। শ্রমিক নেতারা দ্রুত পরিবারগুলোকে সরকারি সহায়তার আওতায় আনার দাবি জানিয়েছেন। অবশ্য তাদের সহায়তার আশ্বাস দেয় জেলা প্রশাসনও। আরও জানাচ্ছেন সুজয়উদ্দিন রুবেল। সাগরে মাছ শিকারে 65 দিনের নিষেধাজ্ঞা, তাই বাঁকখালী নদীতে নেই মাছ ধরার ট্রলারের আসা যাওয়ার ব্যস্ততা। উপকূলে নোঙর করা শত শত ট্রলার। কক্সবাজার শহরের নুনিয়ার ছড়া মৎস্য শ্রমিক পল্লী। কেউ কাজ করতেন মাছ পরিষ্কার পরিচ্ছন্ন করে প্যাকেটিংয়ের, কেউ করতেন পোপা শুটকি প্রক্রিয়াকরণের কাজ, আবার কেউ কেউ করতেন মাছ লোড আনলোডের কাজ।
কিন্তু সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞায় কাজ বন্ধ। তার উপর করোনার কারণে বিধিনিষেধে বেকার হয়ে পড়েছেন তারা। একবেলা খাইতে পারলে একবেলা খাইতে পারি না, এরকম করে চলতেছে আর কি, কষ্ট করে। চেয়ারম্যান আছে, ওয়ার্ড চেয়ারম্যান আছে, মেম্বার আছে, আবার কমিশনার সাহেব আছে, ওনারা কোনো আমাদেরকে দেখতে আসেনি। আমরা প্রায় 2 মাস ধরে মাছ ছাড়িয়ে বন্ধ, ফ্যাক্টরিতে কাজ বাজ চলে না, তারপরে একটু টুকটাক কাজ করা যায়, তাই যে করোনার জন্য ওটাও বন্ধ। আমার তো চলতে পারে, তো সমস্যা, ঘর ভাড়া তো সমস্যা। গেল 2 মাসের বেশি সময় ধরে কাজ হারিয়ে আয়ের পথ বন্ধ হওয়ায় মানবেতর দিন পার করছেন মৎস্য শ্রমিকরা। তাই দ্রুত এসব শ্রমিকদের সরকারি সহায়তার আওতায় আনার দাবি শ্রমিক ইউনিয়নের নেতার। কোনোরূপ সহায়তাও তাদের জন্য আসে না এবং তাদের যে খোঁজ খবর নেওয়ার মতো এখানে কোনো কর্তৃপক্ষও নেই। তবে সরকারি নানা প্রকল্পের মাধ্যমে তাদেরকে সহায়তার আশ্বাস দেয় জেলা প্রশাসন। সরকারের বিভিন্ন ধরনের সোশ্যাল সেফটি নেট প্রোগ্রাম রয়েছে। এই ঈদ উপলক্ষে সারা বাংলাদেশে 1 কোটি মানুষ বিজেপির চাল পাবে। আগামী 23 জুলাই শেষ হবে সাগরে মাছ ধরার নিষেধাজ্ঞা। শ্রমিক ইউনিয়নের দাবি, জেলায় 20,000-এর বেশি নারী ও পুরুষ মৎস্য শ্রমিক রয়েছে। দেখছেন এ সময়ের বাণিজ্য। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি থাকার শেষ মুহূর্তের কেনাকাটা করছেন নগরবাসী। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন রিপোর্টার সানভীর রূপল। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রূপল, আজ তৃতীয় দিনের মতো মার্কেট, শপিং মল এগুলো খুলতে শুরু করেছে এবং তবে অন্য যে রমজানের সময় যে ঈদ উল ফিতর হয়, সেই ঈদ উল ফিতরের সময় যে উপচে পড়া ভিড় দেখা যায় সেরকম ভিড় কিন্তু নেই। তবে তারপরেও মানুষজন অনেকদিন ধরে ঘর থেকে বের হতে পারছে না বা কোথাও যেতে পারছে না। সে কারণে মানুষজন কিন্তু তাদের প্রয়োজনীয় কেনাকাটার জন্য হলেও শপিং মলগুলোতে ভিড় করতে শুরু করেছে। তবে সকাল থেকে এখন পর্যন্ত যেহেতু এখনও খুব বেশি সময় গড়ায়নি, কারণ শপিং মল খুলেছেই মাত্র হয়তো 1 ঘন্টার মতো হবে, তো যার ফলে এখনও পর্যন্ত সেরকম ভিড় লক্ষ্য করা যাচ্ছে না। তবে সময় যত গড়াবে ততই মানুষের আনাগোনা বাড়ছে এবং বাড়বে বলে মনে হচ্ছে। তো শুধুমাত্র জামা কাপড় কিনতে যে তারা আসছেন ঠিক তা নয়, জামা কাপড়ের পাশাপাশি তাদের যে প্রয়োজনীয় যে আনুষঙ্গিক ঘর গোছানোর যে অন্যান্য জিনিসপত্র আছে সেই সমস্ত জিনিসপত্র কিনতেও আসছেন। তারা বলছেন যে দীর্ঘদিন থেকে তারা ঘরে আটকা পড়ে আছেন, যার ফলে তাদের যে প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটার ছিল সেই কেনাকাটাগুলো করতে না পারার ফলে তারা আসলে শপিং মলে আসছেন এবং সবাই মোটামুটি করোনাকালীন এই সংকটের মধ্যেও তাদের আর্থিক অনটনের মধ্যেও তাদের প্রয়োজনীয় যে কেনাকাটা সেটুকু কিন্তু সারতেই হবে, সেরকম প্রস্তুতি নিয়ে এসছেন। তবে স্বাস্থ্য সচেতনতার বিষয় যদি বলি, সেটি হচ্ছে মানুষজন আগে যেভাবে আমরা দেখতাম যে গাদাগাদি করে ভিড়ের মধ্যে একদমই মাস্ক ছাড়া ঘোরাঘুরি করছেন, সেরকম 2-1 জন ছাড়া কিন্তু সেরকম অসচেতন মানুষজন এখন একটু কমই দেখা যাচ্ছে। তো যার ফলে সেদিকেও কিন্তু লক্ষ্য রাখা হচ্ছে, বিশেষ করে শপিং মলগুলোতে প্রবেশ এবং বের হওয়ার মুখে। তো আর হচ্ছে সামনে যে আগামী কয়েকদিন ঈদের পরে যে আবার একটি লকডাউন 23 তারিখ থেকে দেওয়ার কথা আছে, সেই 23 তারিখের লকডাউনের চিন্তাভাবনা করেও যাই পারছেন, যারা যেভাবেই পারছেন যে ঈদের আগেই তাদের প্রয়োজনীয় কেনাকাটা সারতে যাচ্ছেন। তো এমন একটি পরিস্থিতিতে নিউ মার্কেটের সকালবেলার পরিস্থিতিতে মানুষজন আসছেন, কেনাকাটা করছেন, দামদর করছেন তাদের প্রয়োজনীয় পছন্দের পণ্যটি। তবে সময় বাড়ার সাথে সাথে বা এখন প্রচণ্ড রোদ, বৃষ্টি খুব একটি নেই বললেই চলে, তবে এই রোদটা একটু পড়লে বা অনেকের অফিস আছে সেই অফিস বা কাজ শেষ করে বিকালের দিকে ভিড়টা তুলনামূলক বাড়ে। তো এই হচ্ছে এখন পর্যন্ত নিউ মার্কেট থেকে শপিং মলের খবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। রাজধানী নিউ মার্কেট এলাকা থেকে এতক্ষণ দেখছেন এ সময়ের বাণিজ্য। নরসিংদীর অর্থনৈতিক চিত্র পাল্টে দিয়েছে এক সময়কার অপ্রচলিত ফল লটকন। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে রপ্তানি হওয়ায় গড়ে ওঠে এই ফল চাষিদের সোনালী ভবিষ্যৎ। কিন্তু করোনা পরিস্থিতিতে বদলে গেছে সব। বাগান মালিকরা লাভবান হলেও 2 বছর ধরে লোকসান গুনছেন ব্যাপারী ও পাইকাররা। আশিকুর রহমান পিয়ালের পাঠানো তথ্য ও শফিক মিয়ার ছবি নিয়ে রিপোর্ট। গাছে গাছে থোকায় থোকায় ঝুলছে লটকন, দেখতে অনেকটা ডুমুরের মতো। নরসিংদীর শিবপুর, বেলাবো ও রায়পুরা উপজেলার বিভিন্ন গ্রামের লটকন পাড়ার দৃশ্য এগুলো। আগে অপ্রচলিত এ ফলের তেমন চাহিদা না থাকায় বাণিজ্যিকভাবে লটকন চাষের কথা ভাবতেন না কেউই। দিনে দিনে মানুষের সচেতনতা বাড়ায় খাদ্য, পুষ্টি ও ঔষধি গুণ সমৃদ্ধ এ ফলের চাহিদা বৃদ্ধি পেয়েছে বহুগুণ। ফলে লটকন চাষে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার লোকজন। লটকনের চাহিদাটা এত সুন্দর বাড়ছে
যে কারণে এটা এখন সবাই আশাবাদ করছে। লটকন না থাকলে আমাদের এলাকার মানুষের জমিন পতিত থাকত। লকডাউনের কারণে বাজার একটু কম, পাইকারদের আসার এবং মালামাল যথাস্থানে পৌঁছানোর সুযোগ করে দিত, তাহলে আরেকটু লাভবান হওয়ার সুযোগ ছিল। পুরো বাগান বিক্রি করে চাষিরা লাভবান হলেও লোকসান গুনতে হচ্ছে ব্যাপারীদের। নেই পাইকার, সেই সাথে রপ্তানিও বন্ধ। লকডাউন আসাতে আমরা একেবারে খুব বিপর্যয়ে পড়ছি আর কি। যেটা নিয়ে আগে আসছিল ৪,০০০ টাকা মন, এটা দেওয়া যেতেছে ২,০০০, ২৫০০ বা কোনো সময় ১৫০০। সেল দিতে পারি না, যা কিনছি তার থেকে আরো কমে বেচতে হয় আমরা। এ অবস্থায় দেশের ভেতর লটকন সরবরাহে কোনো সমস্যা হলে সহায়তা দিতে প্রস্তুত স্থানীয় কৃষি বিপণন অধিদপ্তর। আমাদের স্টিকার ওদের গাড়িতে লাগানো থাকলে যদি কখনো কোথাও আটকায় তার এই বাধা থেকে মুক্ত করে দিতে পারবে। এদিকে প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন করে লটকনের বহুমুখী ব্যবহার সম্ভব বলে মনে করছে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ। হিমাগারে যদি সংরক্ষণ করা যায় তাহলে কৃষকরা অনেক লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর এ জেলায় ১৬১০ হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ২০ থেকে ২২,০০০ মেট্রিক টন, যার বাজার মূল্য প্রায় ১৬০ কোটি টাকার মতো। সময় সংবাদ, নরসিংদী। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সংক্রমণের ঝুঁকি নিয়ে ঘরমুখী মানুষের ঢল, ফেরিতে উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়ে ছোট লঞ্চে পাড়ি দিচ্ছেন উত্তাল পদ্মা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজট। রাজধানীতে ১৯টি হাটে আসতে শুরু করেছে কোরবানির পশু। পুঁজি সংকটে চামড়া কেনা নিয়ে সংশয়ে ব্যবসায়ীরা, পর্যাপ্ত মজুদের পরও বেড়েছে লবণের দাম। এবং পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু, মক্কা অভিমুখে মুসল্লিরা। মিনায় যাত্রার মধ্য দিয়ে কাল শুরু মূল কার্যক্রম, অংশ নিচ্ছেন ৬০,০০০ মুসল্লি। এই ছিল এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকুন সময়ের।